ব্রাহ্ম সঙ্গীত। ফলে রবীন্দ্রনাথের নামে এই মিথ্যাচার বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। পরে ব্রিটিশ মিডিয়াও জানিয়েছিল যে এই খবরটি তাদের যে ছাপিয়েছে তারা, এটা ঠিক নয়। রবীন্দ্রনাথের গোটা জীবনের কর্মকাণ্ড যদি আমরা দেখি, তিনি বরাবর সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ বিরোধী একটা অবস্থান রেখে গেছেন। তার পক্ষে পঞ্চম জর্জের আসা উপলক্ষে এই ব্রিটিশ মিডিয়ার খাইয়ে দেওয়া খবর তৎকালীন, এটা বিজেপি বিশ্বাস করতে পারে, গোটা পৃথিবী বিশ্বাস করে না। এবং তার জন্যে যেভাবে কালকে রবীন্দ্রনাথকে এরা অপমান করেছে, আমরা তার জন্য ধিক্কার জানাই, আমরা তার নিন্দা জানাই। আবার বলি, 11 ডিসেম্বর এই গান রচনা হয়েছিল, 27 ডিসেম্বর এই গান প্রথম গাওয়া হয়। এই গানের সঙ্গে পঞ্চম জর্জের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। যেমন এই পুজোর সময় আমরা দেখতে পাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গান তিনি রিলিজ করেছেন, আবার সেই সময় দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজোয় কলকাতা উদ্বোধন করতে এসেছিলেন। কিন্তু সে দুটো কাকতালীয়। এই কাকতালীয়তার সঙ্গে কেউ যদি বলে যে গান তার উদ্দেশ্যে লেখা, সেটা যেমন হাস্যকর হবে, হ্যাঁ, সেটা যেমন মিথ্যাচার হবে, ঠিক একই মিথ্যা বিজেপি আমাদের খাইয়ে দিতে চাইছে। আমি এই যে কর্ণাটকের এই এমপিকে বেশি গুরুত্ব দিতে চাই না, আমি শুধু তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি দয়া করে কমলা দেবী ধারেশ্বর একজন স্বাধীনতা সংগ্রামী, কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা খুব কম। সদাশিবরাও দেশপাণ্ডে, নিজলিঙ্গপ্পা, মুঞ্জপ্পে রাও, এরকম 2-3 জন আমরা কংগ্রেস নেতার কথা আমরা পাবো। সশস্ত্র সংগ্রাম কর্ণাটকে হয়নি, কর্ণাটক তখন ছিল বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত। তা এই কমলা দেবী ধারেশ্বর, তিনি খুব অল্প বয়সে তিনি তার স্বামীকে হারান। পরবর্তী ক্ষেত্রে তিনি বিয়ে করেন একজন বিখ্যাত বাঙালিকে, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন যিনি আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে সিঁদুর এটা, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তা তখন তার নাম হয় কমলা দেবী চট্টোপাধ্যায়। তা এই কমলা দেবী এবং হরীন্দ্রনাথের অপূর্ব জীবন নিয়ে সম্প্রতি সাবিত্রী রমন্না একটা চমৎকার বায়োগ্রাফি তাদের বার করেছেন। সেখানে তারা লিখেছেন যে এই দম্পতি যখন তাদের শোকে, দুঃখে, আনন্দে যদি কারুর গান একজনের নাম শুনে থাকেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এই কন্নড় মহিলা স্বাধীনতা সংগ্রামে আপ্লুত হতেন। আর এখনকার এই কি খগেশ্বর নাকি বিশ্বেশ্বর হেগড়ে, সেটা জানার কথা নয়, তিনি জানেন না, তিনি বিজেপির লোক, তিনি অপমান করে যাচ্ছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে গোটা বাঙালি জাতিকে। আমরা এটার ধিক্কার জানাই। এটা একটা সুপরিকল্পিত একটা এজেন্ডা। ইদানিংকালে যে বন্দে মাতরমের সঙ্গে জনগণমনের মনোজ্জে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা এই এজেন্ডার এটা একটা সুদূরপ্রসারী একটা কৌশল, যে রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো। এইটা বাঙালি বা বাংলা মানবে কি না সেটা বাঙালির ব্যাপার। আমরা মানবো না, আমরা মানছি না। আমার ধারণা গোটা জাতি এটা এই বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের যে লাগিয়ে দেওয়ার এই 2 গ্রেট বাঙালির মধ্যে, এটা এই ধারণার বাঙালি এর প্রতিবাদ করবে, এইটুকু আমার বক্তব্য। ব্রাত্য বলার পরে এটা জাস্ট যুক্ত করার চেষ্টা করছি যে তাহলে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং বাংলা বিজেপি নেতৃত্ব, তাদের এই বিষয়ে অভিপ্রায় কি? তারা আবার নীরবই থাকবেন কি, নাকি ভারতবর্ষের মানুষ এটা দেখবেন যে যার হাতে নোবেল তুলে দিয়েছিল, বিশ্ব নোবেল তুলে দিয়েছিল এবং বিশ্ব খ্যাতি এই মানুষ, তিনি শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যখন কেউ অবমাননা করে, তার কি সত্যি ওই পদে থাকা উচিত? তাহলে কি তার রেজিগনেশন তো আমরা ডিমান্ড করব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সেই কর্ণাটকের যিনি এমপি, মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন, তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি। কিন্তু তার সঙ্গে এটাও যুক্ত করছি যে ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশবিরোধী কথা মনে করে না? জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন, তাহলে উনি অ্যান্টি ন্যাশনাল নয়, আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশ বিরোধী। ফলে বিজেপিকে তাড়াতাড়ি আপনারা অ্যাকশন দেখান যে গুরুদেবকে যে অপমান করা হয়েছে, আপনারা এই বিষয় নিয়ে কিছু বলবেন, নাহলে ভারতবর্ষ এবং বাংলার মানুষ
চিনে নিয়েছে বিজেপিকে তারাও বুঝবেন। তাহলে গুরুদেবকেও যারা অপমান করেন, সেখানে বিজেপি এই সামগ্রিক এই বিজেপি পরিবার এইটাকে সমর্থন করছে না, এবং এর সঙ্গে বিজেপি কখনোই অপমান করে ক্ষমা চাইবে না। তার উদাহরণ আমরা দেখেছি, যখন বিজেপির জন্ম, রবীন্দ্রনাথের জন্ম বিজেপির প্রধানমন্ত্রী বলেছিলেন। বোলপুরে যখন বঙ্কিমের ছবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পায়ের তলায় রেখে মিটিং করেছিলেন। যখন বিশ্বভারতীতে যখন ইউনেস্কোর যে ফলকটি বসানো হয়, সেখানে প্রধানমন্ত্রীর নাম ছিল এবং বিশ্বভারতীর উপাচার্যের নাম ছিল, কিন্তু বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের নাম সেখানে কেটে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথকে একজন বিজেপি সাংসদ বলেছিলেন গায়ের রং কালো, সেই জন্য তার পরিবারের লোক তাকে কোলে নিত না। এই যে রবীন্দ্রনাথকে অপমান করার একটা ধারাবাহিক যে বিজেপির যে চেষ্টা, এটা তারই একটা পরম্পরা হিসেবে দেখতে হবে। এবং আমরা বলে যাব যে বিজেপি ক্ষমা চাক, কিন্তু বিজেপি ক্ষমা চাইবে না। তাদের যেটা কাজ, তারা রবীন্দ্রনাথকে অপমান করা, বঙ্কিমকে অপমান করা, বা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া, এই যে বাঙালি মনীষার যে পরম্পরা, তারা নিশ্চয়ই সেটা চালিয়ে যাবে। তাদের সেটাই করা উচিত, তারা সেটাই করবে। এবং আমরা বাঙালি জাতি এর প্রতিবাদ করবে, প্রতিবাদ করছে, আগামী দিনেও করবে। আমরা পরের ধাপে যাব, তারপরে আপনারা প্রশ্ন করবেন। পরের ধাপে প্রথমত কয়েকটি অত্যন্ত সাধারণ মানুষের নাম, কিন্তু কোন সূত্রে তাদেরকে বেঁধেছি সেটাও ওদের দুঃখের বিষয়, সেটা বলবো। একটা ভিডিও দেখবেন আপনারা, আর তারপর একটি চিঠি দেখাবো। তাহলে কি, এটা হচ্ছে দামান মাহাতো, বেলপাহাড়ির একজন মানুষ, সাধারণ মানুষ। একজন দোকানদার তারক সাহা, মুর্শিদাবাদ বহরমপুরের। একজন ভাঙড়ের সাধারণ মানুষ শফিকুল গাজী, সে। আরও নাম আসছে উলুবেড়িয়া থেকে। তারপর একজন 65 বছরের ইসরায়েল মোল্লা, শ্যামনগর। আরেকটি নাম মোহন শেখ, কাঁদি, মুর্শিদাবাদ। উলুবেড়িয়ার জাহির মাল, সে সাধারণ একজন মানুষ, একটা গ্রামে থাকেন। শেখ সিরাজউদ্দিন, পূর্ব মেদিনীপুরে রামনগরের। ডাঙ্কুনিতে থাকেন হাসিনা বেগম, থাকতেন। বিমল সাঁতরা, জামালপুরে, পূর্ব বর্ধমান। আশা করি নামগুলো মনে রাখবেন, কারণ মনে রাখতেই হবে কাকলি সরকারকেও, টিটাগড়ের মহিলা। মনে রাখতে হবে ক্ষিতীশ মজুমদারকেও, পশ্চিম মেদিনীপুরের। মনে রাখতে হবে খৈরুল শেখ, দিনহাটা, কোচবিহারে। প্রদীপ কর, পানিহাটি। কিছু মানুষ, অতি সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক, সৌগৌরবে থাকতেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। এই বলাকালীন আরও 3-4টে মৃত্যুর খবর আসছে। কোথায় এই SIR এর জন্যে আতঙ্কে, ভয়েতে, সব তথ্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে ভয় সঞ্চার করেছে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের নির্দেশ তারপরে এই দায়িত্বটা কে নেবে? পরপর মৃত্যু। আমরা একটা ভিডিও দেখাবো, যিনি ইলেকশন কমিশন, জাতীয় ইলেকশন কমিশন, তার যিনি চিফ, তার কিছু বক্তব্য। প্রথমত আপনারা সকলেই জানেন, একটা ভয়, ভীতি, প্যানিক সঞ্চার, আমরা তো মাঠে ময়দানে থাকি। যারা তৈরি করেছেন এই ভয়টা, তারা মাঠে ময়দানে থাকে না, ওই রাজনৈতিক দলও থাকে না। কিন্তু আমরা তো দেখছি যে কত মানুষ ভয় পেয়েছেন, কিছু জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু হয়েছে SIR এর জন্যে মৃত্যু হয়েছে, দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ভিডিওটা দেখে নিয়ে আসুন। जो बिहार का SIR हम लोगों ने कराया, उससे चुनाव आयोग को ये भी समझ में आया कि इन्यूमरेशन फॉर्म में एक छोटा सा परिवर्तन करना आवश्यक है। अर्थात जहां रेड बॉक्स आप देख रहे हैं, वहां डिटेल्स ऑफ प्रीवियस SIR है। अर्थात 2003 में अगर आप स्वयं थे तो उसके डिटेल्स भर दें, या 2003 में आपके पिताजी या चाचा या कोई भी उस जनरेशन के थे, उनका भर दें, जिससे कि मिलान सरल हो जाए। আরো বিভ্রান্তি। খেলাটা তো ওখানে যে আমি আরো বিভ্রান্তি তৈরি করি, আরো কনফিউশন তৈরি করি,
সময়ে যেটা 1 মাস দিয়েছে, হুড়োহুড়ি করে এসআইআর করতে হবে, অনেকগুলো নাম বাদ দিতে হবে, মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক, ডেডলাইন পেরিয়ে যাবে 4 ডিসেম্বর, খসড়ার তালিকা বেরোবে 9 ডিসেম্বর, তারপর কে টুকটাক আবেদন করার চেষ্টা করবে, তার জন্য দৌড়ঝাঁপ করবে, নির্বাচন ঘোষণা করে দেব, ওই শুনবাই আর হবে না। আমরা বলছি একটাই, এই যে তিনি গতকালকে অত্যন্ত সম্মানীয়, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনার লিখিত নির্দেশের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। দের ইজ আ গ্যাপ। আবারও বলি, মাঠে ময়দানে আমরা কাজ করছি, আমরা ওখানে দেখছি যে আপনি বলছেন বিএলও সফটওয়্যারে এটা অন্তর্ভুক্ত করেছেন। এই যে অপশনগুলো আপনি দিচ্ছেন, প্রতিনিয়ত তারা শিখছেন, প্রতিনিয়ত এতগুলো মৃত্যু হওয়ার পরে আপনারা সংশোধন করবেন, বিবেচনা করবেন, আরও কনফিউশন বিভ্রান্তি তৈরি করবেন, কিন্তু আসলে যারা বিএলওরা কাজ করছেন তারা কি এই সফটওয়্যারের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন না। আমরা জানতি, আমাদের বলল, সকলকে বলল 2002-তে দেখুন, আপনি আপনার মা বাবা লিখবেন, কিংবা আপনার বাবার দিকে যে দাদু, এই সমস্ত লিখবেন, এখন কলকে কি মনে হলো চাচা। এই যে যা বলে যাচ্ছেন তাতে আরও কনফিউশন হচ্ছে, এবং সত্যি আপনাদের যে মেশিনারি আছে তাদেরকে কিন্তু ঠিকভাবে আপনারা বলছেন না এবং সফটওয়্যারে অন্তর্ভুক্ত করছেন না। সে তো অসহায় অবস্থা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা বিএলওরা যখন এই প্রশ্ন করা হবে তাদেরকে এবং অন্তর্ভুক্ত করার চেষ্টা করো, আমি ওই অপশন নেওয়ার চেষ্টা করব, ডাউনলোড করলে অপশনটা নেই। আমরা প্রতিনিয়ত একই বলছি যে এই এতটা অসঙ্গতি, এত আরবিটারি হতে পারে একটা কাজ, এত আরবিটারি একটা ভোটের সংশোধনী কাজ হতে পারে, তাহলে উদ্দেশ্যটা তো, এর আগেও আমাদের অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই ভোটটা বাদ দেওয়ার জন্য এই সংশোধনের কাজ হচ্ছে, এটা সংশোধন হচ্ছে না, এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্যে। কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি, শুধু তাই নয়, ভোটার তালিকা সমগ্র ভারতে একরূপে হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয়। এটা কেন? বাংলার টার্গেট কেন? কিছুক্ষণ আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননার, তার বিরুদ্ধে যেভাবে যে কথাটা গতকালকে ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে, সেটা যেমন বাংলাকে টার্গেট করা হয়েছে, ঠিক সেভাবে এসআইআরও কিন্তু বাংলাকে টার্গেট করা হয়েছে। আপনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যাদের এই দেশে জন্ম সেই নাগরিক হতে পারেন, আরবিটারি কথা ইলেকশন কমিশন বলেছে। আচ্ছা, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেছেন, তাহলে ইলেকশন কমিশনকেও বুঝতে হবে কে নাগরিক হবে কি নাগরিক হবে না। আপনি যে প্রক্রিয়াটা করছেন এটা কিন্তু তাদের অন্তর্ভুক্ত নয় দায়িত্বে, তাদের শুধু কে ভোটার হতে চাইছে, কে মৃত হয়ে গেছে এটা করার। কিন্তু এই পুরো এক্সারসাইজটা কি গিয়ে দাঁড়ালো আপনি নাগরিক কি না, কিন্তু সেটা করার কথা কার? স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন এই দেশে জন্মালে তবে আপনি নাগরিক। তাহলে তো আমরা ভারতীয় জনতা পার্টির অনেক এরকম অজস্র নাম, তার মধ্যে এলকে আদবানিজি আছেন, তাকে আমরা সম্মান করি, তার কিন্তু জন্মভিটা ভারতবর্ষ নয়, আর এখানে যাকে আপনি প্রতিমন্ত্রী করে রেখেছেন বাংলায়, কনফিউজড প্রতিমন্ত্রী, সেও এইখানে জন্মভিটা নয় তার। কোনটা বলতে চাইছেন? আবারও বলি, এই সংশোধনের কাজটা এত যদি আরবিটারি হয়, এত যদি খামখেয়ালেপনা থাকে, অনুপ্রবেশ রুখতে হবে। কেন শুনবো আমরা এই কথাগুলো? অনুপ্রবেশ রুখতে গেলে আপনার বিএসএফকে শক্তপোক্ত করুন। অনুপ্রবেশ যদি এতই নিয়ে বিচলিত হন, তাহলে আসামে কেন হবে না এসআইআর? আসামে কেন এসআইআর হবে না? ত্রিপুরাতে কেন হবে না? কেন উত্তর পূর্বে ভারত বিভিন্ন যে রাজ্যগুলো আছে, বাংলা ছাড়া, বাংলাকে নিয়ে তারপর বাদগুলো বাদ, তাদেরও তো ইন্টারন্যাশনাল বর্ডার্স রয়েছে বাংলাদেশের সঙ্গে, মায়ানমার সঙ্গে, তাহলে কেন না? আসামে আপনি আরেকটা আইন দেখিয়ে দিলেন, অন্য একটা আইন নাকি আছে, আপনি অন্য ওখানে আইন দেখাচ্ছেন। ইলেকশন কমিশনের ন্যাশনাল ডাইরেক্টিভে একটা রকম আসছে, মৌখিক অন্য আদেশ আসছে,
প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বুঝতে পারছি আপনি মানুষকে বিভ্রান্তি দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে ভয় দেখিয়ে আজকে 13-14টা মৃত্যু। এই 13-14টা মৃত্যুর দায়িত্ব কে নেবে? আমরা আবারও ওই জায়গায় পৌঁছেছি। সেই মর্মে একটি অত্যন্ত রেসপন্সিবল দায়িত্ব নিয়ে আমরা যখন কাজ করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তখন এই চিঠিটা গতকালকে এই চিঠিটা ইলেকশন কমিশনের কাছে গেছে, গুরুত্বপূর্ণ চিঠি, এবং অথরাইজ সিগনেটারি আমাদের এআইটিসির পক্ষ থেকে, যে আমরা চাই যে আপনি অফিসিয়াল ইনস্ট্রাকশন একটা বিএলওকে দেবেন, দিয়ে তো বিএলও সফটওয়্যারটা আপনারা আপডেট করুন, নাহলে বিভ্রান্তি চলতে থাকবে, নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে, মানুষ ভয় পেতে থাকবেন। উদ্দেশ্যটা কি? কাম ক্লিয়ার। এইটা আমাদের আরেকটা বলার ছিল। এবং প্রশ্ন নিয়ে মানরেগা নিয়ে আরো পরে আমরা তথ্য আরেকটা দিতে পারি, যুক্ত করতে পারি। আপনি বলছেন বিভাজন, আজ থেকে 26শে নভেম্বর পর্যন্ত বিজেপি দেশ জুড়ে বন্দে মাতরমের শতবর্ষ পালন করতে চলেছে। এটি কি বিভাজনের একটা প্রয়াস? আর যদি বিভাজনই হয় তাহলে বঙ্কিমচন্দ্র কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র দুজনেই তো বাঙালি। সেটাই তো বলছি যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, যেটা সুকৌশলে বিজেপি উল্লেখ করছে না, সেটা হচ্ছে বন্দে মাতরম গানটার বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসে, পরে যুক্ত হয়, তার আগে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ছাপা হয়। কিন্তু গানটি প্রথম গেয়েছিলেন কে? 1887 সালে কংগ্রেসের অধিবেশনে এই গানটিও প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই গান, এটা মাথায় রাখতে হবে। বন্দে মাতরম গাইছেন রবীন্দ্রনাথ প্রথম। বঙ্কিম রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, রবীন্দ্রনাথ বঙ্কিমের প্রতি আত্যন্তিক শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের সমস্যা হচ্ছে, রবীন্দ্রনাথ যখন তার জীবদ্দশায়, তখন বঙ্কিম যখন তার জন্মকালে না সাভারকার, না হেডগেওয়ার, না গোলওয়ালেকার এরা নেই। রবীন্দ্রনাথের যে জীবনের স্প্যান, কর্মকাণ্ডের মধ্যে এরা সবাই আছে। ফলে রবীন্দ্রনাথের সঙ্গে তাদের তত্ত্বগত কনফ্লিক্ট হচ্ছে। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এটা আমরা কিছুতেই এটা মেনে নেব না। বন্দে মাতরম গানকে আপনারা তুলে ধরতে চান, আপনারা তুলে ধরুন, কিন্তু ভুলে যাবেন না জনগণমন, এটা কিন্তু এটা নেহেরু, এটা ঠিক যে এটা জওহরলাল নেহেরু ঠিক করেছিলেন যেটা ভারতের জাতীয় সঙ্গীত হবে, মানে প্রধানমন্ত্রী ঠিক করেছিলেন স্বাধীন ভারতে। কিন্তু যখন আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন হয় এবং আজাদ হিন্দ ফৌজ যখন প্রথম স্বাধীন সরকার সিঙ্গাপুরে ঘোষণা করে, সেদিনও জনগণমন অধিনায়ক গানটা গাওয়া হয়েছিল। তাহলে বিজেপি আসলে নেহেরু বিরোধী নয়, বিজেপি আসলে সুভাষ বোস বিরোধী, আজাদ হিন্দ ফৌজ বিরোধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম বিরোধী। এই জায়গা থেকে এই দুটো গানের তাৎপর্য এবং মাহাত্ম্য কিন্তু বুঝতে হবে। ফলে ওরা এখন যে কাজটা করছে তার পিছনে একটা সুকৌশলে তাদের নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা আছে। কিন্তু আমি তো বললামই, আমি বঙ্কিমের একাধিক ন্যারেটিভ তুলে আপনাদের দেখাতে পারবো যে বঙ্কিম মোটেও বিজেপির সঙ্গে যান না। যেমন কিনা বিবেকানন্দ, যিনি আমাদের এখানে হিন্দু ধর্মের একজন প্রধান পাইওনিয়ার বলা হয়, বিবেকানন্দকেও যেমন কখনো নিয়ে বিজেপির অস্বস্তি আছে। বিবেকানন্দ কোরআন নিয়ে প্রশংসা আছে, বিবেকানন্দের হিন্দু মুসলিম ঐক্যের কথা আছে, রামকৃষ্ণ মিশনে একজন মুসলমান মানুষ এসেও তিনি দীক্ষা নিতে পারেন, এরকম অপশান আছে। ফলে আমরা দেখব যে এটা নিয়ে বিজেপির চিরকাল অস্বস্তি আছে। আবার একদিকে যখন বাঙালিকে বা বাংলাকে গালাগাল করবেন, আমরা প্রশ্ন জানতে চাইব না যে আরএসএসের প্রথম যিনি সরসংঘ চালক কেশব বলিরাম হেডগোয়া, তিনি কেন ডাক্তারি পড়ার জন্য ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় সৎসঙ্গ চালক মাধব সদাশিব গোলওয়ালেকার, তিনি কেন স্বামী অখণ্ডানন্দের শিষ্য নিয়ে এই পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সারগাছিতে এসে এখানে বসবাস করেছিলেন। এই তত্ত্বগুলো আমরা, এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমরা জানতে চাইবো কিনা আমি জানি না। কিন্তু কলকাতা বা বাংলাকে, কলকাতায় পড়াশুনো করবেন, কলকাতাকে আপনার কর্মভূমি, পশ্চিমবঙ্গকে আপনার কর্মভূমি হিসেবে বেছে নেবেন, আবার বাংলাকেই বারবার টার্গেট করবেন, বাংলাকেই অপমান করবেন, যেটা মাননীয় শশী মাজা বললেন যে বাংলাকে প্রথম থেকে আপনারা একটা অপমান করার চেষ্টা করে যাচ্ছেন। এটা আমরা কিছুতেই, এটা আমার মনে হয় না যে এটা খুব সভ্য বা সমীচীন কাজ হচ্ছে। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম। আপনি যে কন্নড় স্বাধীনতা সংগ্রামী ফেলুন আর বঙ্গদেশের স্বাধীনতা সংগ্রামী ফেলুন, আমি কোনো তুলনা করতে চাইছি না। কিন্তু যে ভলিউমে বাংলায় যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে,
সেটা ভারতবর্ষ, সারা ভারতবর্ষের কোথায়? পাঞ্জাবে, যার জন্য বাংলার পাঞ্জাব ভাগ হলো, আর মহারাষ্ট্রে। হ্যাঁ, তা সেইটা তো এরা এরা এই এবং এই তিনটে যে রাজ্যকে বিজেপি এখনো কবজা করতে পারেনি। মহারাষ্ট্রকে কিভাবে ঘুরিয়ে করেছে আপনারা সবাই দেখেছেন। রাকিবা, প্রশ্নটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বন্দে মাতরম ধ্বনি আমরা শুনলাম, বিজেপি পার্টি অফিসের শীর্ষ নেতারা বন্দে মাতরম দিয়ে উঠলেন, এবং কোথাও যেন একটা এরকম একটা যে বাঙালি অস্মিতাকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস সামনে তুলে ধরেছে, বাঙালি অস্মিতা নিয়ে যেন একটা প্রতিযোগিতা বিজেপির হাতিয়ার বঙ্কিমচন্দ্র, তৃণমূল কংগ্রেস, রবীন্দ্র স্মরণে। আপনি যে কথাটা বললেন যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, সেই একই অভিযোগ সুকান্ত মজুমদার আপনাদের বিরুদ্ধে করছে যে আপনারা আসলে এই দুই মনীষীদের নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন। আমি তো পরিষ্কার বলছি যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। যদি 1911 সালে এই গানের জন্ম হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে মানে 125 বছর জনগণমনর সেটা কি বিজেপি পালন করবে? আমি এটা পরিষ্কার জানতে চাই। বন্দে মাতরমে 150 বছর তারা করছেন, খুব ভালো। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস, বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে, বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে, বঙ্কিমকে নিয়েও আছে, সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। এবং সেটা আমরা এখানে তৃণমূল কংগ্রেসের এই সাংবাদিক বৈঠক থেকেই প্রমাণ করব। ফলে আর যিনি বলছেন তিনি তো বঙ্কিমকে তার পায়ের নিচে রাখেন, বঙ্কিমের ছবি পায়ের নিচে রেখে তিনি মিটিং করেন। আপনি বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির কথা বললেন, আর যে কথাটা মাননীয় শশী পাজা বলেছেন, যেটা আমরা বুঝতে পারছি না, যে যদি আমরা সারা পৃথিবীতে যে মানুষ, যে শিশু যে যেখানে জন্মায় সেইটা তার জন্মস্থান হয়। আপনাদেরও নিশ্চয়ই এরকম দম্পতি আছেন, আপনারা জানেন যে আপনাদের পরিচিত আমেরিকায় গেছেন, তাদের হয়তো ওখানকার নাগরিকত্ব নেই, কিন্তু তাদের বাচ্চাটি ওখানে জন্মেছে। হ্যাঁ, তার নাগরিকত্ব সঙ্গে সঙ্গে সেই দেশ দিয়ে দেয়। এখানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উল্টো নিয়ম হচ্ছে, বলছে এখানে জন্মালেই নাগরিকত্ব না, বাবা, চাচার, ঠাকুরদা, ঠাকুমা সবার কুলুজি লাগবে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। মানে সেইটা যদি হিসেব করেন, মাননীয় পাঁজা যেটা বললেন, যে তাহলে তো দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় লালকৃষ্ণ আদবানি, তার জন্মস্থান হচ্ছে করাচিতে। আবার পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশারফ, তার জন্ম হচ্ছে দিল্লিতে। তাহলে এটা তো বিজেপি গুলিয়ে দিচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে কি আমরা পারভেজ মুশারফকে বলবো ভারতীয় আর আদবানিকে বলবো পাকিস্তানি? এইটা তো অদ্ভুত প্রশ্ন। ও প্রশ্ন নেই। বল্লভভাই প্যাটেল সম্পূর্ণভাবে সেকুলার পার্সন ছিলেন। যেহেতু বিজেপির ন্যারেটিভ অনুযায়ী নেহেরুর সঙ্গে বল্লভভাই প্যাটেলের একটা প্রশাসনিক দূরত্ব ছিল, এবং বল্লভভাই প্যাটেলকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বেশিরভাগ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন। গান্ধীর ইচ্ছায় যেহেতু নেহেরু প্রধানমন্ত্রী হন, ফলে বিজেপি মনে করে যে নেহেরুর সঙ্গে বল্লভভাই প্যাটেলকে লড়িয়ে দিতে পারবে। সব জায়গায় তারা বিভাজন খোঁজে, নেহেরুর সঙ্গে একটু বল্লভভাইকে লাগিয়ে দিলাম। বঙ্কিমের ক্ষেত্রে আমি তো বললাম যে বঙ্কিমের সঙ্গে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে যে প্রতিতুলনা তারা করতে চাইছে, এটা বঙ্গজাতি মেনে নেবে না। আমি বঙ্কিমের ক্ষেত্রে বঙ্কিমের ন্যারেটিভ, তারা বন্দে মাতরমকে বড় করছে, করুক, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণমনকে ছোট করার ক্ষেত্রে তাদের একটা বাড়তি প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। অথচ নেহেরু কিন্তু স্বাধীন ভারতবর্ষে প্রথমটিকে জাতীয় সঙ্গীত এবং দ্বিতীয়টিকে কিন্তু স্তোত্র সঙ্গীত হিসেবে একই সঙ্গে মর্যাদা দিয়েছিলেন। রাজ্য সঙ্গীত গাইবার ব্যাপারে যে শিক্ষা দপ্তরের যে বিবৃতিটি এসেছে, সেটা নিয়েও অনেকে বলছেন যে জনগণ অধিনায়ক এই গানটি তো আছে, আরেকটি গানকে কেন ওইভাবে? কারণ বিভিন্ন বাংলা বিরোধীরা তো বলবেই ওটা। হ্যাঁ, আপনি আপনি বলতে চাইলে বলুন। না না, আমি বলছি যে একাধিক রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, তাহলে উড়িষ্যায় যদি রাজ্য সঙ্গীত থাকে এবং সেটা যদি বিজেপির কাছে চাপিয়ে দেওয়া না হয়, তাহলে বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখা রাজ্য সঙ্গীত যদি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকেন, একাধিক রাজ্যেই তো রাজ্য সঙ্গীত সত্যিই আছে, বিজেপি শাসিত রাজ্যও আছে।
তাহলে সেইটা ফোর্স নয়। রবীন্দ্রনাথের নাম শুনলেই তাদের মনে হচ্ছে এটা ফোর্সফুলি চাপিয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে এই আপত্তি কেন? আমি তো বলছি কেননা তিনি হিন্দু মুসলমানের ঐক্যের একজন অগ্রদূত ছিলেন বলে। আর কংগ্রেসের লোকেরা, মানে ভারতের জাতীয় কংগ্রেসের আদি পুরুষরা, তারা রবীন্দ্রনাথকে কেন শ্রদ্ধা করতেন সেটা তারাই বলতে পারবেন, আমরা কেন বলবো? সারা পৃথিবী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করত, আমি তো বলেছি। I have two questions. One is, what is your point on হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ, তাড়াতাড়ি। তা অনেক রাজ্যেই স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া হয়, অনেক স্কুলেই গাওয়া হয়, মানে ভারতবর্ষের অনেক রাজ্যেই রাজ্য সঙ্গীত গাওয়া হয় স্কুলে। তা বাংলার ক্ষেত্রে আপত্তি কেন? বাংলাকে কোণঠাসা করার চেষ্টা কেন? রবীন্দ্রনাথের নাম শুনলেই হা হা করে উঠে ওটা কেন? রবীন্দ্রনাথের লেখা শুনলেই আপত্তি করা কেন? এইটা আমি বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা, হ্যাঁ বলো, পিরালি হিন্দু ছিলেন বলে জানি না। না, রেজাল্ট তো আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার অনুমত্যানুসারে এবং তার কথায় আমরা ডিসেম্বরের মধ্যে আশা করছি যে এই রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট আমরা দিতে পারবো। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে 60 নম্বর যে পরীক্ষা হয়েছিল তার প্রাথমিক রেজাল্ট। बदलकर कपड़े बदलकर चेहरा बदलकर आना चाहता है, हम उसे आने नहीं देंगे। भाइयों बहनों, मैं अभी आ रहा था हेलीकॉप्टर से, इस सुंदर जमुई का नजारा देखा। बड़े बड़े पहाड़ियों पर वनराजी को देखा, हरियाली को देखा, सघन वन को देखा। एक जमाने में ये पूरा जमुई लाल खून और लाल आतंक से सटा हुआ था। ये जमुई, यही नक्सलवादियों ने अड्डा बनाया था। नक्सल क्षेत्र में पूरा उनका कब्जा था।